আমি তো বলেছি আমার দুর্লভ খাওয়া এটা আমার কাছে, কারণ আমি রাঁধতে পারি না এটা। যে বাঙালি মানুষ আমাকে এটা খাওয়াবে আমি সেটাই খুব মজা পাই। আমি বলেছিলাম না না আমিও জানতাম বাটা ছিল না তরকারি, বাটা শীতল মেয়েরা মেয়েদের তো একটু প্রায়োরিটি ফার্স্টে দিতেই হচ্ছে। এই মেয়েরা যখন একসাথে হয় তখন ঠিক করে কি ঘটে? ফ্লোরে তো অভিনয় করি অফ টাইমে। ফ্লোরে আমাদের কিছু না কিছু ঘটতেই থাকে, মেকআপ রুম থেকেই ঘটতে থাকে বিভিন্ন কিছু, গসিপ থেকে শুরু হয় সবকিছু, খাওয়া দাওয়া মজা দাওয়া গল্প ব্যক্তিগত সব এখন অবধি সবে শুরু করেছে তো। হবে মেয়েরা মানেই তো চুলোচুরি ঝগড়া, যেখানে ভালোবাসা সেখানে সামাল দিতে হবে। আমি বড় তো, যেখানে ভালোবাসা সেখানে ঝগড়া তো থাকতেই হবে। আমরা অনস্ক্রিন ননদ বৌদি খুবই আমাদের মানে সখ্যতা আছে, তো আমাদের আশা করি ঝগড়া যাতে। আর বৌদি খুব ভালো রান্না করে, আজকেও খেলাম আমি, খুব হেলদি রান্না করে। হ্যাঁ না না অফ ক্যামেরা মানে জোর করে খাওয়ানো হয়, আজকে খাওয়ানো হয়েছে সবজি আমাকে জোর করে, সবজি খাইছি জোর করে, নাহলে খাচ্ছিল না পুরো বৌদি। যেটা বলছিলেন আপনি কাজ করা, কেমন লাগছে? হ্যাঁ মানে আগে প্রচুর সাহিত্যের সেরা সময় করেছি, সোম থেকে শুক্র করেছি, সেটা তো 2002 সালের কথা বলছি আমি। তারপরে দীর্ঘ একটা গ্যাপ হয়ে গেছে, মানে নিজেরই মানে কাজের চাপে। তবে পরবর্তীকালে আবার যখন সুশান্ত আমাকে ফোন করে বললো যে আমি একটা কাজ করছি, তুমি করবে, আমি আর না করিনি। কারণ আমরা যে সমস্ত সিরিয়াল করি সবই তো আনসিন, সেখানে একটা জানা মানে লেখা উপন্যাস নিয়ে কাজ করা, এবং সবচেয়ে বড় কথা সমরেশ মজুমদারের লেখা গল্প, এবং সমরেশ দা আমার খুব ফ্যান ছিলেন, তিনি নেই। আর মানে যদি প্রথম দিন গিয়ে তার সঙ্গে একটু কথা বলতে পারতাম হয়তো ভালো লাগতো। তাই নাকি? এটা জানতাম না। বাহ, ওনার হাত দিয়ে প্রথম থিয়েটারে ভালো লেখা বেরিয়েছিল, যে থিয়েটার আমি করেছিলাম। বলেছিলেন যে সায়কের মাথায় আরেকটা নতুন পালক গুজেছে। আমার অভিনয় দেখে উনি আপ্লুত, এবং ভেতরে এসে মানে একাডেমিতে শো দেখতে গেছিলেন এবং ভেতরে এসে খুব উইশ করে গেছিলেন আমাকে। এবং সবচেয়ে বড় কথা, আমি যেখানে থাকি তার কাছাকাছি উনি থাকেন, শামপুকুর স্ট্রিটে উনি থাকতেন। যাই হোক, কিন্তু তিনি নেই, আমার ব্যাড লাক। তবে মেয়ে আরেকদিকে বৌমা কিভাবে চলছে? ভালোই, মানে যেমন হয় মা মেয়েকে শাসন করছে, মা মেয়েকে একটু বেশি ভালোবাসে আর বৌমাকে একটু দুধছাই করে, এরকমই করে মা। না না করি না খুব একটা যে দুধছাই করি, না মায়ের আবার সিরিয়াল পার্টনার হচ্ছি আমি, একসাথে বসে মুড়ি নিয়ে চাটা নিয়ে জম্পের সাথে সিরিয়াল দেখি, কিন্তু কিছু কিছু সময় বৌমা তুমি কেন এটা করলেন না, তুমি কেন করলেন না, কারণ মায়ের কাছে হচ্ছে মায়ের মেয়ে আর এই যে মায়ের ছেলে, এই দুটো সব থেকে বেশি প্রিয়। কিন্তু ছেলে একটু বেশি প্রিয়, ছেলের কোনো দোষ দেখতে পায় না, প্রচুর দোষ আছে ছেলের, জানে ভদ্রমহিলা, কিন্তু সেটা না দেখার ভান করে থাকি। তবুও মেয়েকে সবসময় ভালো বিয়ে দিতে চায়। যা আজকালকার মা আর বৌদির এখন আপাতত একটাই চিন্তা, যে ননদকে সুপাত্র মানে হাতে তুলে দিতে যেন পারে। আমি বিয়ে করতে চাই না, ও নিজের পায়ে দাঁড়াতে। প্রমোতে দেখেছিলাম যে ইচ্ছের কথা বলা হয়েছে এখানে, ইচ্ছে পূরণ যেটা করা, মানে যদি একটু বলো। দেখো ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু একটা এজেড মানে শাশুড়ি, সেক্ষেত্রে শাশুড়ির শৈশবে অনেক ছোটবেলায় তো বিয়ে হয়ে গেছে, সেখানে তার যে সুপ্ত বাসনাগুলো ছিল বাবা মায়ের চাপে সেগুলো হয়নি, সে শ্বশুর বাড়িতে এসছে, সংসারের চাপে তার যে ইচ্ছেগুলো সেগুলো পূরণ হয়নি। আমার মাকে যেমন দেখেছি সেইগুলো আমাদের মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা করেছেন। যেমন আমাকে নাচ শিখিয়েছেন, মার নাচ শেখার খুব শখ ছিল কিন্তু হয়নি, মার 17 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল। মায়ের কাছেই শোনা, আমার মেজদিকে গান শিখিয়েছেন, বর দিকে লেখাপড়া, মানে MA পাশ করেছে বলে আমরাও লেখাপড়া শিখেছি, কিন্তু ওই হয় যে মা ক্লাস 3 অবধি পড়েছেন, তারপরে আর পড়তে পারেননি, দাদু মারা গেছিলেন, যাই অর্থনৈতিক চাপ। কিন্তু সেই সুপ্ত বাসনাগুলো মেয়েদের ওপর দিয়ে, আমরা যেহেতু 4 বোন, আমাদের ওপর দিয়ে করার চেষ্টা করি, সেই গল্পই কিন্তু এখানে, মানে আমাদের জীবনেরই গল্প, এবং যার জন্য আমার পোর্ট্রে করতে কোনো অসুবিধা, অভিনয় করতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি যখনই অভিনয় করছি আমার মায়ের কথা মনে পড়ছে, সেই জন্য মানে আমাদেরই গল্প। সমরেশ দা যে লিখেছেন আমাদেরকে নিয়ে, আমাদের গল্প লিখেছেন। এই আর বিমলদার কাছে যাবো, বিমলদা চলচ্চিত্র প্লাস ওয়েব সিরিজের পাশাপাশি এখন ধারাবাহিক, না না এই চরিত্রটা খুবই ডিফিকাল্ট একটা চরিত্র, মানে
অনেকগুলো শেডস একসঙ্গে কাজ করছে আর কি। মানে এমন কোনো চরিত্র দিয়ে আসে যেটা একটা শেডে অভিনয় করছিস তারপরে হঠাৎ করে আরেকটা শেডে চলে এলো, সেটা নয়, কিন্তু একটা হয়তো 3 মিনিটের সিনে 3টে শেডে অভিনয় করতে হচ্ছে। তো সেক্ষেত্রে যথেষ্ট হিমশিমও খেতে হচ্ছে। আর যারা কো অ্যাক্টর আছেন, মৌসুমী দি আমার বউ ওয়াইফের চরিত্র করছে, হচ্ছে পায়েল আমার বোন স্নেহা, আমার মা মৌসুমী দি, বাবা আছেন দেবাশিস দা। তো সবার সঙ্গে আমার এটা প্রথম কাজ এবং খুবই ভালো। এই আমরা 2 সপ্তাহ শুটিং করছি। আমরা টেলিভিশন করি, তো তুমি তো টেলিভিশন করো না, তাই জন্য প্রথম হ্যাঁ, কাজ, কি তো, করা যাবে, তাই না? যাকে 2 সপ্তাহ শুটিং করছি, তো 2 সপ্তাহের মধ্যে আমাদের ভালোই বন্ডিং হয়ে গেছে। তো সেক্ষেত্রে কাজটা খুবই মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি, যে যা চরিত্রগুলোকে যতটা লাইভলি করা যায় সেটা চেষ্টা করছি। আর একজন বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলির গল্প, যেখানে এই ছেলেটি কেউ কিন্তু তার পরিবারের ক্ষতি চায় না, সবাই তার পরিবারে ভালো চায়, কিন্তু বিভিন্ন কনজারভেটিভ ফ্যামিলির যে মধ্যবিত্ত ফ্যামিলির যে কনজারভেটিভ মাইন্ড আছে, সেইগুলো দিকগুলো খুবই স্পষ্ট হয়ে ফুটে ওঠে আর কি। তো সেইখানে খুবই সবার অবস্ট্রাকশন, সবার বাধ্যবাধকতা, নিয়মের মধ্যে থাকা, হ্যাঁ, যেগুলো আমরা ছোটবেলায় অনেক বাবা দাদুদের কাছ থেকে শুনেছি। আমার যে এক্সপিরিয়েন্স থেকে, আমি যেটা আমি নিজেই একটা ফ্যামিলি সার্কেলে মানে মানে কি বলবো ওটাকে, আমার বাবা কাকা জেঠু সবাই একসঙ্গে থাকতেন আর কি, জয়েন্ট ফ্যামিলির মধ্যে। তো সেখানে আমরা দেখেছি আমার মাকে যেভাবে বা আমার দিদিকে যেভাবে দেখেছি আমি, তো সেই 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 ফ্যামিলি, সেই রকম একটা ফ্যামিলির একটা গল্প আর কি। তো সেইটাকে আমরা চেষ্টা করি যতটা সম্ভব লাইভলি করা, যতটা সম্ভব জ্যান্ত করার, যাতে আপনাদের সবার পছন্দ হয়। আর মৌসুমীদের সাথে কাজ, মৌসুমীতে কি টিপস দেবে? মৌসুমীদির সঙ্গে এখনো সেইভাবে টিপস পাইনি, আশা করছি আরো টিপস পাবো। মানে এখনো অতটা অ্যাকচুয়ালি scene ব্যাপারটা হয়নি, হচ্ছে যে হ্যাঁ। একটা সিনই করেছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে উনাদের মতো এক্সপিরিয়েন্স অভিনেতা আলাদা করে টিপস তো বলে বলে সেভাবে হয় না। আমার মনে হয় যত আরো সেটে ওনার সঙ্গে থাকবো, ওনাকে যত দেখবো অভিনয় করতে, আশা করি সেখান থেকে যতটা নিজের যতটা নেওয়ার চেষ্টা করবো আর কি। 18 তারিখ থেকে আসছে, ফাইনালি একটু বলে দাও। 8ই নভেম্বর থেকে আকাশ আটে আমাদের নতুন শো চ্যাটার্জি বাড়ির মেয়েরা, সোম থেকে শনি সন্ধ্যে 7টার সময় আসছে। আপনারা সকলে প্লিজ দেখবেন, মনে করে বসে দেখবেন এবং আমাদের ফিডব্যাক দেবেন। আশা করি সবার মন ছুঁয়ে যেতে পারবো আমরা সকলে। এবং আমাদের চরিত্রের দিক থেকে আপনাদের যেটা মনে হচ্ছে ভালো খারাপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো আমাদের ওই চ্যানেলের যে প্রোমোগুলো ছাড়ে বা Comment যেখানে section অনেকেই এ কমেন্ট comment, করেন, হ্যাঁ, আমরা হ্যাঁ, দেখি, হ্যাঁ। তো করবেন, সেখানে তাহলে অবশ্যই আমরা জানাবেন আর কি। নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারবো। এই আর কি। একদম একদম। না, প্রথম কথা হচ্ছে বলি, খুব ইম্পর্টেন্ট কথা, সমরেশ মজুমদার মারা যাওয়ার ঠিক আগে, যেটা আমি বলছিলাম, ঠিক 7 দিন আগে এই সাবজেক্টটা ওনারই ব্রেন থেকে বেরিয়েছিল, আমার ব্রেন থেকে বেরোয়নি। এবং উনি চেয়েছিলেন দীপাবলির সাত খাওয়ানোর পর আমি এই সাবজেক্টটা নিয়ে কাজ করি, কিন্তু ইম্পর্টেন্ট ছিল এইটার থেকে উনি এটা জোর দিয়েছিলেন কালবেলার উপর, কালবেলা কালপুরুষ। কিন্তু আমি সেইটাকে সমরদাকে বললাম, ওই পিরিয়ডটাকে তো আমি ধরতে পারবো না, আপনার বইটা মানে ঠিক হবে না, আমার জাস্টিস হবে না। তখন বললো তাহলে এইটা নিয়ে সিরিয়াল কর, আমার অনেক দিনের ইচ্ছা। যেহেতু আপনারা হয়তো জানেন না, সমরেশ মজুমদার কিন্তু একসময় প্রডিউসার ছিলেন টিভি সিরিয়ালে। তার প্রথম লেখা 13 পার্বণ দিয়ে টিভি সিরিয়াল শুরু হয়, তার একটা কোম্পানি ছিল টেলিফিল্ম বলে। মানে সুতরাং উনি এই সিরিয়ালের জন্যই মোটামুটি গল্পটা লিখেছিলেন, 90-এর দিকে। তো যাই হোক, তো তারপরে 7 দিন বাদে আমি বেড়াতে গেছিলাম, যখন ফিরে এলাম আইসিইউতে ভর্তি, উনি মারা গেলেন। তো বলতে গেলে এটা তখন থেকে আমার ভাবনায় ছিল যে লাস্ট যে কথাটা উনি বলেছেন সেটা যাতে আমি কথা রাখতে পারি। তো প্রিয়াঙ্কা সুরানাকে বললাম এরকম একটা সাবজেক্ট, এরকম একটা ব্যাপার পছন্দ হলো, তাই করলাম। মানে পুরোটাই ক্রেডিট হচ্ছে সমরেশ মজুমদারের, মানে গল্পটা চুজ করার জন্য। আর হ্যাঁ, নামটা চেঞ্জ করলাম, ওখানে ছিল হেড়ে বাসনার সোনার ফুল, এটা ওনারই ছিল। উনি আমাকে 2-3টে নাম বলেছিলেন, তার মধ্যে শুধু সোনার ফুল বলেছিলেন একটা, কিন্তু এমন একটা নাম যেখানে হয়তো একটু অ্যাট্রাক্ট হবে, কারণ এই গল্পটা না সমরেশদার খুব একটা যে ওনার অন্য পপুলার গল্পের মতো বইটা খুব সেরম কিছু না, কারণ এটা বলতে গেলে একটু সিরিয়াল ভাবেই উনি লিখেছিলেন আর কি। তো ওই জন্যই নামটা চেঞ্জ করা হলো, যেহেতু মেয়েদের গল্প নিয়ে। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে কেন এই গল্পটা আমার মনে হলো করা উচিত এরকম, মানে সমঝদা বলা তো 1 নম্বর কারণ, দ্বিতীয় নম্বর হচ্ছে যে একই বাড়িতে একই ছাদের তলায় 3জন মহিলা
সবাই সবার পরিচিত, কিন্তু কেউ কাউকে চেনে না। কোন সাইডটা চেনে না সেটা হচ্ছে যে তাদের আরেকটা দিক আছে। কি দিক? সেটা হচ্ছে যে তারা নিজেরাও কিছু করতে পারে, নিজেরাও নিজের পায়ে দাঁড়াতে পারে। এইটা না, তিনজনকে কেউ চিনতো না। শাশুড়ি চিনতো না বৌমাকে, বৌমা চিনতো না শাশুড়িকে, মেয়ে চিনতো না মাকে। কিন্তু এই যে চেনা শুরু হলো এবং এই যে বেরিয়ে আসার লড়াই শুরু হলো, এটা নিয়ে পুরো গল্পটা। যে মেয়েরা মানে পিছিয়ে কোনো থেকে নেই, শুধুমাত্র স্বামীদের সেবা করবে, সন্তান প্রতিপালন করবে, মায়েরা রান্না করবে, মেয়ে হলেই তাকে একটা টাইমে বিয়ে দিয়ে দিতে হবে একটা ভালো সরকারি চাকরি পেলে। এই মানসিকতাকে থেকে বেরিয়ে আসার লড়াই হচ্ছে এই গল্প। এবং মৌসুমীজি যেটা বলছিলেন উনি 22 বছর পর আকার সাথে অভিনয় করছেন, আপনি বলেছিলেন আপনার কথা ফেলতে পারেনি, সেটা যদি একটু বলেন আমাদের। না, আসলে তখন আমাদের সাহিত্য সেবার সময় হতো, প্রচুর মৌসুমী তখন প্রচুর কাজ করতো। তো একদিন হঠাৎ করে মৌসুমী আমাকে ফোন করে যে কি করছো, কেন হচ্ছে না? আমি বলছি, তোমার যা রেট আমি পোষাতে পারবো না, এখানে বাজেট হবে না। তো বলছে, তুমি এই সব বলছো, রেট ফেট নিয়ে বলছো, ঠিক আছে তুমি করো, আমি রাজি আছি। তারপরে এই ক্যারেক্টারটা চলে এলো, তখন আমি বললাম খুব অসুবিধা হচ্ছে আমি জানি, এটা নন এসি, এসি নয়, একটু গরমও লাগছে, কিন্তু যাই হোক। তো আগেকার দিনে কি জানো তো, আমরা তো অনেক বছর হয়ে গেল আমাদের ইন্ডাস্ট্রিতে। আমি প্রায় ধরো 10 বছর অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তারপরে ডিরেকশনের কাজ করেছি ধরো এত বছর, প্রায় আমার প্রায় 30 ছুঁই ছুঁই হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। এই পুরোনো দিনের যারা আর্টিস্ট আছে না, এটা একটা ব্যাপার আছে, মানে আমাদেরও ব্যাপার আছে। এখনো প্রচুর আর্টিস্ট আছে পুরনো আর কি, আমি নতুন বলছি না, আমি সবার প্রতি এ করেই বলছি। কিন্তু এখনো না, মানে আমাদের না সে একটা ব্যাপার আছে। ধরো কারোর কোনো কাজ নেই, হয়তো ফোন করলে, হেরে কোনো কাজ নেই, জানিস কি হবে, আমি খুব চেষ্টা করে আছি, ঠিক আছে এই একটা কাজ দেওয়া যায়। আবার ধরো আমার খুব প্রয়োজন থাকে, সে হয়তো সে পার ডে নেয় 20,000 টাকা, আমি হয়তো দিতে পারবো 5,000 টাকা। আমি না, তোমাকে দিতে পারবো না, কিন্তু এই রোলটা তুমি করলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে তুই বলছিস, মানে এখনো এই ব্যাপারগুলো আছে। মানে পুরোনো দিন যাই না, মানে কতদিন থাকবো, ওই কারণে মৌসুমীতে রাজি হয়েছে, রাজি হওয়ার কথা নয়, রাজি হয়েছে। থ্যাঙ্কস মৌসুমী। এখানে আমরা ওই মহিলা তিনজন, স্বামী আর ছেলে ছাড়া আর কাকে কাকে পাচ্ছি? প্রচুর দেখো প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ ইম্পর্টেন্ট আমি বলছি। গল্পটা হচ্ছে, এই মেয়েটি এক সময় নাটকে, মানে বাড়ির যে মেয়ে সে নাটকে অভিনয় করতো এমনি ক্যাজুয়ালি, জানি স্কুল কলেজে করতো। সে হঠাৎ করে কোনো এক কারণে বন্ধুর থ্রুতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চান্স পেল। ইন্ডাস্ট্রিতে যাওয়ার পর যেটা মিডিল ক্লাস বাড়িতে যেটা হয়, যে রাত করে বাড়ি ফেরা, মার একটাই চিন্তা, মেয়ে দেরি করে বাড়ি ফিরলো সেটা চিন্তাটা হচ্ছে যে বাড়িতে ঢোকার সময় যদি রাত 2টো হয়, প্রতিবেশীরা যদি দেখে ফেলে, আর সেটা যদি বিয়ের সময় জেনে ফেলে মানে ছেলের বাড়ির লোক, তাহলে তো বিয়ে দেওয়া যাবে না। মানে মা বাবার মুদ্রা চিন্তা হচ্ছে, মেয়ে হয়েছে, MA পাস করেছে, করুক, মুদ্রা কথা বিয়ে দেওয়া। বৌমা যে, সেও কিন্তু পাস করা, সে ভালোবেসে বিয়ে করেছে, সে এসে বুঝে গেছে, তার স্বামী তাকে বুঝিয়ে দিয়েছে, তোমার কাজ হচ্ছে মাকে হেল্প করা, সকালবেলা রান্না বান্না করা, আমি অফিস কাছারি যাব, তারপর যদি ছেলে মেয়ে হয় তাদের মানুষ করা। কিন্তু তার মধ্যেও যে একটা সত্তা আছে, সেটাও সে ভুলতে গেছিল। মা এক সময় মৌসুমী যে ক্যারেক্টারটা করছে, একটা খুব ভালো গান গাইতো, খুব ভালো গলা ছিল, কিন্তু সেইটা কোথাও গিয়ে একটু আবছা হয়ে গেছে, কারণ ছেলে মেয়ে হয়েছে, মানুষ করতে গিয়ে হয়ে গেছে। অর্থাৎ তিনজনের মধ্যেই সুপ্ত জিনিস আছে, যেটা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, আমরা চিনতে পারি না, কেউ এসে চিনিয়ে দেয়। এই চিনিয়ে দেওয়াটা, তিনজন মেয়ে তিনজনকে চিনিয়ে দিচ্ছে যে তোমরা এই 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 এই, এটা নিয়েই বলো। আমাদের গল্পের ব্যাপারটা কিরকম একটা থাকে না, বলতে বলতে মনে হয় সবটা বলে দেবো, বলবো না, আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। কিছুই না, বাড়িতে বাবা মা, মেয়ে তিথি এবং ছেলে সুবীর চ্যাটার্জি, আর আমার নাম সমর চ্যাটার্জি, আমি বাবা, আমার স্ত্রী সন্ধ্যা চ্যাটার্জি, আর সুবীরের স্ত্রী হচ্ছে রঞ্জনা চ্যাটার্জি। এই রঞ্জনা তিথি, হঠাৎ ওদের কিরকম মনে হলো যে জীবনটাকে যদি অন্যরকম ভাবে গড়া যায়, জীবনটাকে যদি অন্যভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এই করতে করতে ওদের মধ্যে একটা সন্ধান এসে গেল। যেমন তিতিরের সন্ধান এলো, এই যে এত ধারাবাহিক আমরা সবাই দেখে বেড়াচ্ছি, এখন এই ধারাবাহিকে যদি অভিনয় করা যায়। তিতিরের এক বন্ধু পথে একদিন হঠাৎ দেখা হলো, সে তাকে, সুবর্ণা বন্ধু, সে বলল চল তোকে একটা কাজের জায়গায় নিয়ে যাই। তিতি তো বুঝতে পারেনি, তিতি যখন গেল, গিয়ে দেখলো একদম অন্যরকম জগৎ। কিন্তু দাদা ছিল ভীষণ কনজারভেটিভ।
দাদা এগুলো মানতেই চাইতো না। দাদাকে কে কি বলেছিল যে এই রে মেয়েরা বাড়ি থেকে বেরোচ্ছে নিশ্চয়ই কোনো কারুর পাল্লায় পড়বে, একেবারে নিজের চরিত্রটাকে ঘেঁটে যা খুশি তাই করে ফেলবে। কিন্তু বাবা সেটা মানতে চাইছেন না। বাবা তো বিশ্বাস করতেন, বাবা মানতেন। যদিও বাবা ছেলের সম্পর্কে একটু ছিল যে ছেলে ভীষণ দেরিতে উঠতো, মা ভীষণ ছেলের দিকে ঝোল নিয়ে কথা বলতো, বাবা সবটা বোঝার চেষ্টা করতো। এই রঞ্জনার এক বন্ধু, মানে ছেলের স্ত্রী, যে সুবীরের স্ত্রী রঞ্জনা, ওরও এক বান্ধবী ওকে এক কাজের সন্ধান দেয়। ফলে কোথাও আমরা এই গল্পটার মধ্যে একটা দেখতে চাইছি যে আমরা অনেক দিন ধরে বেরিয়ে আসছি না, সে 250 বছর আগে রামমোহন রায় নারী স্বাধীনতার কথা বলেছিলেন, সবকিছু বলেছিলেন, সেইটা যে এখনো এরকম ভাবে কাজ করছে আমাদের মেয়েদের মধ্যে, যে কোথাও আর আমরা কিন্তু অ্যাক্টর অ্যাক্ট্রেস বলি না, আমরা বলি অ্যাক্টর। মানে অ্যাক্টর বললেই বোঝা যায় যে পুরুষ মহিলা দুজনেই। ফলে সেইটাকে ভাঙতে চাইছে এরা। এটা কোথাও পুরুষরা যেরকম থাকে, কথা যেটা ছিল যে পুরুষ হচ্ছে কর্তা, মানেই তিনি রোজগার করবেন আর সবাই বসে বসে খাবেন, তা নয়। এরা দুজনেই এগিয়ে আসছে, এরা চাইছে সংসারটা ভালো করে বাঁচুক, আমরাও এখানে কিছু কন্ট্রিবিউট করি। এই সবটা নিয়েই কিন্তু এই পরিবারের গল্প। পুরোটা বললে তো আপনাদের আর দেখতে ইন্টারেস্ট হবে না। এই জন্য আমরা বলছি যে আপনারাই ঈশ্বরের মতন, দর্শক আমাদের কাছে ঈশ্বরের মতন। আমরা চাইবো আমাদের সাধ্যমতো অভিনয় করে আপনাদের খুশি করতে। আর আমরাও চাইবো যতদিন আমরা আপনাদের সঙ্গে থাকবো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন।